একটা পরামর্শ ঠিক নাকি বেঠিক এটা বোঝার এইটুক জ্ঞান নেই কেন? ইজ ইট ওয়ার্কিং অর নট? যে আপনার যা ইচ্ছা চলাফেরা করেন না কেন, সমাধান একটা ট্যাবলেটের মধ্যে। এখনও আপনারা বিশ্বাস করেন বা সমাধান স্লিমিং জুস খাইতে হবে। তাহলে ওনার ইনসুলিন কত জানেন না, ওনার ডাক্তারও জানেন না। দুই অজ্ঞ মিলে এক অজ্ঞ আর এক অজ্ঞর চিকিৎসা করে, এটাকে বলে বিশেষজ্ঞ। এমন অবস্থা হবে যে কোষটা এতই ভরাট হয়ে গেছে যে বেশি ইনসুলিন দিয়েও আর সম্ভব হচ্ছে না ঢুকানো, তখন হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি। মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমরা চলাফেরা করলে আমরা আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারবো এই ব্যাপারে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মূলত আপনারা এটা অবশ্যই বিশ্বাস করেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলাই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আপনাদেরকে সবাইকেই সৃষ্টি করেছেন। কারণ ডায়াবেটিস এটা যেটা এখন আপনাদের হয়েছে, কাদের হয়? যারা এই পদ্ধতি ফলো করে, বেশি করে খায়, বারবার খায়, কিন্তু ব্যায়াম বা কায়িক শ্রম করে না এবং টেনশন করে, রাত জাগে, নিজের যত্ন নেয় না, তাদের হয়। এরকম একজনও বলতে পারবেন যে আমার ডায়াবেটিস টাইপ 2 হয়েছে, কিন্তু আমি রেগুলার এক্সারসাইজ করি, এক ভাগ খাই, হালাল খাই, তৈব খাই এবং আর্লি ঘুমাই, ভোরে উঠি, রোজা রাখি, কিন্তু তবুও আমার হয়েছে। কেউ আছেন? একজনও? পুরো পৃথিবী খুঁজেও একজন পাবেন না। কারণ আল্লাহর পদ্ধতিতে চললে এগুলো হবে না। তাহলে আল্লাহর পদ্ধতি কোনটা? বেশি খাওয়া? আল্লাহর পদ্ধতি কোনটা? এক ভাগ খাওয়া। এবং কোন খাবারটা খেতে হবে? হালালাং তৈবান। হালালাং তৈবান মানে যে খাবার কল্যাণ, যেটা আপনার জন্য উত্তম, যেটা আপনার জন্য উপকারী, যেটা দিয়ে আপনি শক্তি পাবেন, যেখানে ভিটামিন পাবেন, মিনারেলস পাবেন, মাইক্রোনিউট্রিয়েন্টস পাবেন, ম্যাক্রোস পাবেন, ভালো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ভালো পাবেন, ফাইবার পাবেন, যে খাবারটা আল্লাহর দেওয়া প্রকৃত। তো দেখেন, যখন মানুষ খাবারের বিকৃতি শেখে নাই তখন কিন্তু এত রোগ ব্যাধি ছিল না। এখনও 30-40 বছর আগে গ্রামে যখন আমরা ছিলাম ছোটোবেলায়, কোনো ডায়াবেটিস রোগী অত্র এলাকায় আমি যেখানে ছিলাম একটাও ছিল না। কেননা বার্গার স্যান্ডউইচও ছিল না, সরিষার তেলই তখনও মানুষ খেত, উৎপাদিত সরিষার তেল খেত, ঘানি ছিল কাঠের, মনে আছে? ঢেকিতে আমাদেরই ঢেকি ছিল, ঢেকিতে পাড়ায় ওই যে চাল যেগুলো ফসল উৎপাদিত নিজেদের জমিতে খেতে, হ্যাঁ, বড় মোটা মোটা ধান, তো ওগুলো দিয়ে ঢেকি দিয়ে পার হয়ে ওগুলোই আমরা খেয়েছি। আর যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সবাই হাঁটাহাঁটি চলাফেরা, গ্রামে সবাইকেই কায়িক শ্রম করতে হয়েছে। এমনকি আমরা স্কুলে যেতাম এদের মতো বয়সে অনেক দূর হেঁটে, অনেক দূর। কখনো বৃষ্টি পড়তো, কাদা থাকতো, তাই ওই কাদার ভিতর দিয়ে যেতাম। কখনো খরা হয়ে একেবারে পাথরের মতো শক্ত হয়ে যেত মাটি, সেখান দিয়ে যেতাম। আবার এরকম শীতের কালে যেতাম। তো এই এত দূর হাঁটতে হতো, ঠিক আছে? সবাইকেই হাঁটতে হতো, অনেক দূরে যেতে হতো। আর আমরা এটাকে হাঁটা মনে কি করতাম না, এটা একটা নর্মাল ব্যাপার। আমরা তো মাঝে মাঝে দৌড়ে চলে যেতাম, কখনো কখনো দৌড় দিতাম, তারপরে এসে আবার ফুটবল নিয়ে চলে যাইতাম, যাইয়া কাদা টাদার মধ্যে মাখামাখি হয়ে আবার যে পুকুরে ঝাঁপ দিতাম, ঠিক আছে? তখন আর সন্ধ্যার পরে বেশিক্ষণ মানুষ থাকতো না, সবাই ঘুমাতো। কিছু স্টুডেন্ট যারা পড়াশোনা করে ওদের হয়তো কুপি টুপি একটু জ্বলতো, কারণ কেরোসিন তেল হিসেব করে ব্যবহার করা, নাহলে আপনার একটা কুপি একটু বেশিক্ষণ জ্বললে ওটারও হিসাব ছিল। হ্যাঁ, তেলটা খরচ হয়ে গেলে তো দেখা গেল কোন হারিকানে বেশি তেল খরচ হলে চেরাক জ্বালায়, বা চেরাকের থালে হ্যাজাক জ্বালায়, মানে কোনভাবে তেলটা কম খরচ হবে এবং কত তাড়াতাড়ি এটা বন্ধ করে সবাই ঘুমিয়ে যাবে। তো সবাই দিনের আলোতে কাজ করতো। তো এখন ডায়াবেটিস হওয়ার জন্যে সবচেয়ে দায়ী কি? খাবার। তো এখন কেউ যদি ধরেন সয়াবিন তেল খায়, কেউ যদি সাদা ভাত, সাদা রুটি, সাদা চিনি, সাদা লবণ খায়, কেউ যদি টেনশন করে, রাত জাগে, তো তাহলে তার ডায়াবেটিস হবে। হ্যাঁ, হাঁটুক না ওনার মতো, হাইটে হাঁটতে হাঁটতে তলা ক্ষয় করে ফেলাক, তাও তো হবে। কারণ হ্যার কি খাওয়ান ঠিক নাই, চলাফেরা ঠিক নাই, বোঝেই না যে
হ্যাঁ, যে আমি যে এখন যে খাবার খাই এটা আমার বাপ দাদা খাইতো কিনা এইটার জ্ঞানও নাই। হ্যাঁ জ্ঞান হলে এত হাঁটছি, হ্যাঁ তাও আর ডায়াবেটিস। তো তাইলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার পরামর্শ অনুযায়ী সবাই খালি হাঁটেন, আর কিচ্ছু করা লাগবে না। মানে ওনার বুঝ হইলো এত দূরা যে হাঁটছে, তো মানুষের বুঝ হলো এই দূরার এরকম, মানে আমি তো হাঁটছি, হাঁটতে কইছে ডাক্তার এটা হাঁটছি, তো এত হাঁটলাম ডায়াবেটিস মাফ করলাম, মানে ডায়াবেটিস আরে মাফ করে দিব, মানে হাঁটলে মানে ডায়াবেটিসের ঠ্যাং টং আছে দইরা মাফ চাইব। মানে বোকা কারে কয় যে, মানে এত যে বোকা যে সে মানে বোঝেই না যে সে এত বড় একটা বোকা। কারণ হলো একটা রোগ হওয়ার জন্যে শুধু খাওয়া দায়ী না, তো খাওয়া একটা দায়ী, ঠিক আছে, কতখানি খাইতেছে, কি ধরনের খাইতেছে এটা একটা, ব্যায়াম করে না সেটা আর একটা। খালি হাঁটলে কি আর ব্যায়াম হয়? হাঁটবেন না কেন? আপনার ঠ্যাং আছে, আলাদা আলাদাভাবে প্রতিটা মাংসপেশি ধরে ধরে, প্রতিটা জয়েন্ট ধরে ধরে, হ্যাঁ সেটা হলো আপনার আলাদা আলাদা করে, সেটা হলো একটা স্ট্রাকচার্ড এক্সারসাইজ পরিকল্পনা, সেটা হলো আলাদা একটা জিনিস যেটা আপনাকে এই ডায়াবেটিস থেকে রক্ষা করবে, যখন আপনি সে পূর্ণাঙ্গভাবে মানবেন যে খাওয়া একটা ফ্যাক্টর, সেটা আপনি মানছেন। তারপরে রোজা রাখা, তারপরে ব্যায়াম করা, তারপরে সূর্যের আলোতে যাওয়া, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, তারপর আর্লি ঘুমানো, 8 ঘন্টা ঘুমানো, মানসিক প্রশান্তির চর্চা করা। তো এইভাবে একটা সুন্দর শৃঙ্খলা, তো এইভাবে পূর্ণাঙ্গ মানলে হয়তো আপনি ভালো থাকবেন। তো আপনি এইসব পূর্ণাঙ্গভাবে মেনেই তো আপনার ডায়াবেটিস হয়েছে, তাই না? নাকি নামই না? তাই আপনাদের যে ধারণা যে এটা করলে ভালো হয়ে যাবেন ডায়াবেটিস থেকে, ওই জুস খাইলে ভালো হয়ে যাবেন, ওই চা খাইলে ভালো হয়ে যাবেন, হ্যাঁ বা হাঁটলে ভালো হয়ে যাবেন, এই যে আপনাদের এই চিন্তা আসছে কই থেকে? এটা শিখছেন কোন ক্লাসে, কোন বইতে পড়ছেন, কোথায় পাইছেন? এটা কোরআন হাদিসে আছে? তো জানছেন কোত্থেকে? যতটুকু নলেজ আপনি এই বই থেকে জানছেন, ডাক্তাররা যেটা দিছে, তো এইটা ফলো করে আপনারা ডায়াবেটিস মাফ করবো, তাইলে তো হইতোই কাম। বরং এইটা যারা ফলো করবে এদের ডায়াবেটিস নাই, এগো হবে উল্টা। কথা বুঝতে পারছেন? তো এখন কিভাবে হয় ডায়াবেটিস সেটা আপনাদের জানতে হবে, জানেন না বলেই তো আজকে আপনাদের এই অবস্থা হয়েছে। তাইলে শুধু কি আর সয়াবিন তেল খেলে কি ডায়াবেটিস হবে? না, সয়াবিন তেল খাচ্ছেন, চাষের মাছ খাচ্ছেন, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি। দাওয়াতে যেখানে কমিউনিটি সেন্টারের খাবার, তাদের রান্নার ধরন তো জানেন না, আমরা কিছুটা জানি, কিছুটা না ভালোই জানি, পুরোটাই জানি যে কি কি মিক্সড করে সেখানে, রঙের জন্যে, ঘ্রাণের জন্যে, চিনি দেয় কতখানি, দুধ দেয় কতখানি, আরও কত কি দেয় স্বাদের জন্যে, এমএসজি মনোসোডিয়াম গ্লুটামেট। তো এগুলো একবেলা খাওয়া মানে তো আপনার জীবনের অর্ধেক হায়াত শেষ হয়ে যাওয়া। যে ঠিক আছে আপনি ভয়ের চোটে কুসুম খান না, কুসুম খেলে হার্ট অ্যাটাক করবে, তো যারা কুসুম খায়নি ভয়ের চোটে তাদের সবারই তো রিং পরানো, তো তার মানে ও যে কুসুম ফেলায় দিয়ে ও তো আর রিং পরানো থেকে বাঁচতে পারলো না, তার মানে এই উপদেশটা তো সে মেনেও তার তো লাভ হলো না। তাহলে খামাখা কুসুমগুলো ফালাই দিয়ে কি লাভ হলো নাকি? ঠিক আছে না? কথা হচ্ছে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ধরেন আপনাকে স্বাস্থ্যের যে জ্ঞানটা আপনাকে শেয়ার করছে যারা, তো এইটা তো ধরেন কম বেশি আপনারা মানেন, আর মেনে ডায়াবেটিস রোগী কি কমে যাচ্ছে, প্রেশারের রোগী কি কমে যাচ্ছে, হার্ট অ্যাটাকের রোগী কি কমে যাচ্ছে? তো যদি সব বেড়েই যায় তাহলে এই পরামর্শের মানে কি এটা বোঝান আগে। আপনাদের এতটুকু জ্ঞান নেই কেন? একটা পরামর্শ ঠিক নাকি বেঠিক এটা বোঝার এইটুক জ্ঞান নেই কেন? ইজ ইট ওয়ার্কিং অর নট? এটা কাজ করে নাকি করে না? যারা মানে তাদের কি ভালো হয়ে যাচ্ছে, রোগ মুক্ত হয়ে যাচ্ছে, ওষুধ ছেড়ে দিচ্ছে, নাকি ওনার মতো কন্ট্রোল বুঝতেছে, যা বুঝাইছে হ্যাঁ তেনে ডাক্তাররা এটা কন্ট্রোলে আসছে, ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখছে। এই কথাও তো হ্যাঁ নিজের না, হ্যাঁ শিখছে, হ্যাঁ ডাক্তারে আর শিখাইছে, হ্যাঁ কি নিজে পড়ছে এই কথা কোথাও, ওহির মাধ্যমে জিব্রাইল আমিন এসে আরে জানে দিছে, তাহলে হ্যাঁ কি তা পাখির মতো আরে শিখাইছে যে শিয়ালের কাছে মুরগি রাখতে দিছে, এই শিয়ালে হ্যাঁ সেইটা কয় হ্যালো মুরগি, আর হ্যাঁ শিয়ালে শিখাইছে হ্যাঁ রে কয়।
বেশি ইনসুলিন, এটার নাম হলো হাইপার ইনসুলিনিমিয়া। পরে এমন অবস্থা হবে যে কোষটা এতই ভরাট হয়ে গেছে যে বেশি ইনসুলিন দিয়েও আর সম্ভব হচ্ছে না ঢুকানো, তখন হবে ডায়াবেটিস, আসল ডায়াবেটিস। তো তার মানে একটা লোক প্রথমে সুস্থ ছিল, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, তারপরে প্রি ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ, তারপরে ডায়াবেটিস হয়েছে। তো এই অনেক দিনের ইতিহাস। তার মানে আপনাদের যাদের ডায়াবেটিস ধরা পড়লো, মনে রাখেন যে এই ধরা পড়ার ভিতরেই 15-20 বছরের কিস্সা শেষ। মানে অনেক দিন ধরে এটা আপনি ধরা পড়ার জন্যে, আজকে ধরা পড়েছে তার মানে আজকের রোগ না, এটা এটা হয়েছে অনেক দিন ধরে, ধীরে ধীরে নাকি। আবার অনেকের ধরাও পড়ে, পরে সে ধরা পড়েনি, পরে চোখের সমস্যা, ডাক্তার দেখাইতে গেছে, চোখের ডাক্তার বলে এটা তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আপনি ডায়াবেটিসটা টেস্ট করেন, আমার ডায়াবেটিস 22, তা আপনি জানেনই না। তার মানে ডায়াবেটিস হয়ে চোখ শেষ, ধরা পড়ছে যখন তখন 22। তো তার মানে কি, তার প্রথমে তো আর 22 হয় নাই, প্রথমে 6, 6.5, 7 এইভাবে বাড়ছে। তো যখন ধরা পড়ছে 22 মানে আপনি ধরাও পড়ছে অনেক পরে। এই জন্য এটাকে সাইলেন্ট কিলার বলা হয়, এটা বোঝাই যায় না। ডায়াবেটিস 22 থাকলে কোনোভাবে বোঝা যায় না যে আপনার ডায়াবেটিস 22, পরীক্ষা করলে তখন বোঝা যায়। আমরা কি করছি, আপনার ডায়াবেটিস হওয়ারও ফাঁকা, তো এর মধ্যে ডায়াবেটিস হইতে যাবে কোন দুঃখে। কোষে জঞ্জাল না থাকলে, কোষে ওভারলোড না থাকলে, কোষে টক্সিসিটি না থাকলে, প্রদাহ না থাকলে, কোষে অতিরিক্ত চর্বি না থাকলে কোত্থেকে ডায়াবেটিস হবে বলেন, সম্ভব? তো আমরা আপনার এই সমস্যা শুরু হওয়ার বহু আগেই আপনাকে এই পরীক্ষা করে আপনাকে বলে দিব যে আপনার এখন এই অবস্থা। তাহলে আপনি যদি কোষ পরিষ্কার করে ফেলেন এবং আবারও টেস্ট করে দেখেন কোষ পরিষ্কার হয়েছে কিনা, এটা করতে পারবেন, তাহলে আপনার শুধু ডায়াবেটিস না, হবে না উচ্চ রক্তচাপ, হবে না ফ্যাটি লিভার, হবে না স্ট্রোক, হবে না প্যারালাইসিস, হবে না নার্ভ ড্যামেজ, ডায়াবেটিক রেটিনোপ্যাথিও হবে না, নেপ্রোপ্যাথি হবে না, কিডনি নষ্ট হবে না, লিভার ড্যামেজ হবে না, বুঝতে পারছেন? গিরাগারা ঠিক থাকবে, মানে আপনি একেবারে যেরকম একটা তরুণী সুস্থ থাকে তেমনই থাকবেন। তাহলে এখন একটা লোক, সে ক্যান্সারের রোগী হোক অথবা আমার মতো সুস্থ হোক বা ওনার মতো ডায়াবেটিস হোক, তো সে কি খাবে? একটা হালালাং তৈবান কতটুক খাবে? 1 ভাগ, এবং সে রোজা রাখবে এবং সে ব্যায়াম করবে এবং সে ভালো ঘুমাবে। তো এটুক বুঝতে না পারার কি কারণ? যে কোনো লোকই নিয়ম শৃঙ্খলার বাইরে চলবে না, আর কোনো লোকই উল্টাপাল্টা নষ্ট খাবার খাবে না। এবং প্রতিটা মানুষকেই, যেমন এই ছেলেটারও ডিসিপ্লিন মানতে হবে, নলেজ অর্জন করতে হবে, আবার আপনাদেরও ডিসিপ্লিন মানতে হবে, নলেজ অর্জন করতে হবে। এমন কোনো রোগ নাই যেটা হইলে ডিসিপ্লিন মানা যাবে না, অথবা আপনি একেবারে সুস্থ আছেন আপনি ডিসিপ্লিন মানবেন না, এটা কোনো কথা হইতে পারে না। তো এতক্ষণ যারা বুঝছেন তাদের ভিতরে এই জ্ঞানই যদি না থাকে যে এখানে আলাদা কোনো ওষুধ দেওয়া চিকিৎসা না, গোপন কোনো পরামর্শ না, এটা হলো ওপেন, যে আমরা সবাই একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করব নাকি। কিন্তু এটা বুঝতে আপনাদের এত কষ্ট হচ্ছে এই কারণে যে এতদিন শিখে আসছেন অমুক রোগের অমুক চিকিৎসা, যেমন ওনার সিস্ট হইলে একরকম চিকিৎসা, পেট ব্যথা হইলে আরেক রকম চিকিৎসা, মাজা ব্যথা হইলে আরেক রকম চিকিৎসা, বুঝেন নাই কথা? তো এই জন্য ওনার মাথার ভিতর থেকে জঞ্জাল তো ক্লিন হয় না। আবার ডায়াবেটিস হলে আরেক রকম চিকিৎসা, যেটা শেখানো হয়েছে, যেটা আপনাদের শেখানো হয়েছে যে এক এক রোগের এক এক ডাক্তার, এক এক চিকিৎসা, এবং এগুলো কইরে যে ভালো হয় নাই সেটাও জানে। তো এত বছর ধরে ডায়াবেটিসের চিকিৎসা করে যে রুগী আছে এটাও জানে, তবুও হ্যাঁ বিশ্বাস এইটাই যে আমার এটার এক চিকিৎসা, ওটার আর এক চিকিৎসা, এটার এক চিকিৎসা, বুঝছেন? তো এটা যে কাজ করে না তারপরেও সে এটাই বিশ্বাস করে। আমার কথা বুঝেন নাই? মানে হ্যাঁ এত যে এতক্ষণ ধরে আমি যে বলি কি যে বলি এটাও বোঝার চেষ্টা করে নাই। কি হ্যাঁ মাথার মধ্যে আছে আমার ঠ্যাং ব্যথার এক চিকিৎসা, গিরে ব্যথার আর এক চিকিৎসা, মাথা ব্যথার আর এক চিকিৎসা, ডায়াবেটিসের আর এক চিকিৎসা, প্রেশারের আর এক চিকিৎসা, হ্যাঁ টিউমার হইলে আর এক রকম, হ্যাঁ তো টিউমার হইলে হ্যাঁ রাত জাগবে, হ্যাঁ টিউমার হইলে রাত জাগবে আর 1টা বাজে ঘুম থেকে উঠবে, মানে টিউমার হইলে, মানে মনে হয় টিউমার হইলে হ্যাঁ চিকিৎসা আলাদা হইবে, আর টিউমার না থাকলে হ্যাঁ আর্লি ঘুমাবে। মনে হচ্ছে তাদের কথা শুনে মনে হইতেছে এরকম কিছু। তা ওনার ডায়াবেটিস থাকলে একরকম,
না থাকলে একরকম। ভাই আপনাকে সুস্থ খাবার খেতে হবে সবাইকে, এর জন্য রোগ লাগবে? তো রোদে যাইতে হবে, এর জন্য রোগ লাগবে? তো এতক্ষণ ধরে আলোচনা এতটুকু জিনিস বুঝলেন না, তার মানে কি শুনছেন এতক্ষণ? মানে শোনেন না? হ্যাঁ আছে, আমি জাহাঙ্গীর কবিরকে গোপন পরামর্শ করব, বুঝলেন না? হ্যাঁ আমার চিচির ওষুধ দিয়ে দিব, মানে এটা বুঝছে, বুঝলেন না? এটা বুঝছে নাকি? মানে হ্যাঁ আমার লাগে 2 মিনিট কথা কইলে ভালো হয়ে যাবে, হ্যাঁ এটা বুঝছে। আর এই যে হাজার হাজার ঘন্টা যে আলোচনা করতেছে এটা কে শুনবো? এটা আমার শোনারও দরকার নেই, জানারও দরকার নেই। ওই যে 1.5 মাস ধরে আসছে, ও শিখেই নাই ভিটামিন ডি কত থাকতে হবে, এটাই জানে না। হ্যাঁ সে মাজা ব্যথা কেন ভালো হয় না, কিন্তু ভিটামিন ডি কত থাকলে ভালো হইব এটাও জানে না, কেমনে বাড়াইবো এটাও জানে না, এর নিজের কত তাও জানে না। ওটা ডাক্তার রিপোর্ট দেখবে, ডাক্তারের দায়িত্ব। হ্যার কি দায়িত্ব? হ্যার রিপোর্ট হ্যার দরকার আছে? তাই ডাক্তার আছে, হ্যাঁ দেখবো। ও কি জন্য দেখবে? জানেই না, ও জানারও দরকার নেই। দুটো ডায়াবেটিসের মূল কারণের একটি হলো ইনসুলিনের অভাব, যেটা আমি বুঝালাম যে ইনসুলিন নাই বলে রক্তের চিনি কোষে ঢোকে না, বিধায় তার ডায়াবেটিস। তার মানে এটা একটা কারণ। আর একটা কারণ হলো কোষে জায়গা নেই, এই জন্যে চিনি ঢুকছে না, এটা টাইপ 2। তাহলে একটাতে অভাব আর একটাতে বেশি, ইনসুলিন বেশি। তারপরে সম্পূর্ণ ঘটনা বিপরীত, দুক্ষেত্রেই চিনি বেশি হলেও, দুই দিকেই আপনার চিনি বেশি হলেও, কিন্তু চিনি বেশির একটা রুট কজ হলো ইনসুলিনের অভাব, আর একটা রুট কজ হলো ইনসুলিন ব্যবহার হতে পারছে না, রেজিস্ট্যান্স। তো ইনসুলিনের মাত্রা বেশি। মজার ব্যাপার, এই যে ওনার ইনসুলিন দেওয়া হয়েছে, ওই যে বোনকে 10 বছর ইনসুলিন দেওয়া হয়েছে, এদেরকে যারা ইনসুলিন দিয়েছেন তারা কোনো দিন তার শরীরে ইনসুলিন তৈরি হয় কিনা না মেপে, সেটা না জেনে, তার মন গড়া, তার মন চাইছে দিয়ে দিছে, কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কোনো তথ্য নেই, কোনো এভিডেন্স নেই। উইদাউট এভিডেন্স তাকে তার মন চাইছে তাকে দিয়ে দিছে। এখন এই বোন 3 সাল থেকে এই পর্যন্ত, 23 সাল থেকে এই পর্যন্ত সে যে ইনসুলিন নেয় না, তার ডায়াবেটিস আছে 5। হ্যাঁ, তো ওনার 1 সপ্তাহে 6 চলে আসছে, এবং ওনার 10 বছরের ইনসুলিন উনি ছেড়ে দিতে পেরেছেন। হ্যাঁ তুমি শেখো ওনার থেকে, তোমার থেকে অনেক মুরব্বী। হ্যাঁ, তো দেখো ওনার রিপোর্ট, ওনার মুখস্থ, তো একটু শেখো। আর তুমি এই যে ইয়াং পোলা, হ্যাঁ তুমি শিখতে পারলা না, আর উনি একজন তোমার চেয়ে কত সিনিয়র মানুষ, পড়াশোনা ছাড়ছেন সেই কবে, হ্যাঁ কত আগে উনি স্কুল গন্ডি পার হয়েছেন। তা 5 পর্যন্ত পড়ে ওনার এখন, হ্যাঁ তো ওনার, তো দেখো এই যে উনি 5 ক্লাস পর্যন্ত পড়ে ওনার দেখো কি সুন্দর হোমায়ার মুখস্থ বললেন, ভিটামিন ডি মুখস্থ বললেন, হ্যাঁ তারপরে ইনসুলিন, সিপেপটাইড ওনার মুখস্থ, দেখছো? কিন্তু তুমি একটা ভালো ডাক্তারকে জিজ্ঞেস করো, সে এই কথাগুলো বলতে পারবে না। সে আবার ডায়াবেটিসের বিশেষ অজ্ঞ ডাক্তার। কিন্তু আমার একজন 5 পাস, হ্যাঁ বসেন, হ্যাঁ বসেন বসেন, হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে বসেন, আর কষ্ট করেন না, অনেক কষ্ট করছেন। তা এখন শোনেন, এই যে ওনার ধরেন 5 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেও উনি সিপেপটাইড মুখস্থ বলতে পারতেছে, হোমায়ার বলতে পারতেছে, ভিটামিন ডি, ওনার রেজাল্টগুলো ওনার মুখস্থ। এইভাবে আমরা চাই আমার প্রতিটা যারা রুগী তাদের নিজের রেজাল্ট মুখস্থ থাকবে, এবং কত থাকলে ভালো যে হোমায়ার সেটা জানা থাকবে। তাইলে ওনাদেরকে যারা প্রতারণা করছে, যারা এই যে ওনাকে 10-12 বছর ধরে ইনসুলিন তারা দিয়েছে, তারা এটা স্পষ্ট তাকে কি করছে, ক্রাইম করছে, তার সাথে এটা অন্যায় করছে, তার সাথে এটা জুলুম করছে। কেননা এখন এই বয়সে এসে 12 বছর পরে যদি সে বিনা ওষুধে ভালো থাকে, তাহলে 12 বছর আগে তাহলে সে আরও কত ভালো থাকতো যদি তাকে সঠিক পরামর্শ দেওয়া হতো। তাহলে এখন আসেন, হোমায়ার কত থাকলে ভালো? 1। হোমায়ার কত থাকলে ভালো? তাহলে এখন আপনার বেশি আছে, কমাবেন কিভাবে? এইবার হলো
আপনার এই বোনের যদি বেশি থাকে হ্যাঁও যেভাবে কমাইবো, এর বেশি থাকলে হ্যাঁ যেমনে কমাবো। ওর 15 ছিল, ও যেমনে কমাইছে। আর তোমার কত ছিল? হ্যাঁ, ও বেশি ছিল না, 2 পয়েন্ট কত ছিল, তো কমছে। হ্যাঁ, তোমার তো এখন তোমার কমই থাকবে। তো এই যে যাদের বেশি কেমনে কমাবে, কমানোর পদ্ধতি একই, কি সে ওই যে বাজে খাবে না, তারপরে কিছুদিন চিনি জাতীয় খাবে না, আর হলো রোজা রাখবে, ব্যায়াম করবে, ঘুমাবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, শ্বাসের ব্যায়াম করবে, ঘাসে হাঁটবে, রোদ্রে যাবে। এই এখন এর ভিতরে অনেক তো নিয়ম কারণ। তো যারা নতুন এসেছে, যারা নতুন এসেছে তারা কি করবে, যেমন ওর রোদ্রে যাইতে পারে না, তো ঠিক আছে তুমি যাইও না, এখন পরে যাবা। তো এখন তুমি যা পারো সেটা দিয়ে আগে শুরু করো। এখন যদি একটা না পারা জিনিস নিয়ে হুড়াহুড়ি করে তাহলে সে কষ্ট হইয়া যাবে। যেমন ও এখন হঠাৎ করে রাত্রে না ঘুমাইয়া, যদি মনে করেন যে এখন দিনে ঘুমায়, রাত্রে ঘুম আসে না, এখন হঠাৎ করে তারে বললাম না তোর আগে রাত্রে ঘুমাইতে হবে তারপর তুই শুরু, তাহলে তো আরও পারবে না। তা ও যেটা পারবে যে আমি না খেয়ে থাকতে পারি, ওকে, এখন সে খাইতে পারে, তো আমরা যা খাবার দিব সেটা খাবে। তো এই দুইটা দিয়ে সে শুরু করুক, কি বলেন? ঠিক আছে না? তারপর সে আস্তে আস্তে হাঁটবে টাটবে, তো 3টা পারলো, এইভাবে সে আস্তে আস্তে পারবে। হ্যাঁ, যেমন ও কাপড় চোপড় দিয়ে রোদ লাগাবে, তারপর ভিটামিন ডি মাপবে কাপড়ের, তাই না? কারণ হলো যে এখন ওর তো চামড়ায় লাগাইতে হবে, তো এখন চামড়ায় কেমনে কিভাবে লাগাবে সে বুদ্ধি এটা বাইর করবে আর কি। তো এরকম আর কি। তো এখন যদি কাপড়ে লাগান তো কাপড়ের হয় কিনা দেখেন, কাপড়ের মেকানিজম কি আমি তো জানি না, এটা হচ্ছে কোনো কাপড় বিজ্ঞানী ভালো বলতে পারবে। আপনি হয়তো একজন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করতে পারেন, বাট আমি যেটা বুঝি আপনার চামড়ায় লাগাতে হবে, এটাই আমরা শিখছি, চামড়ার মধ্যে ডাইরেক্ট লাগাইতে হবে, এমনকি গ্লাসের ভিতর থেকে আসলেও না, বা সানগ্লাসের মধ্যে থেকে না, ডিরেক্ট। হ্যাঁ, সানস্ক্রিন লাগাবেন তো তাহলে তো আর রোদই লাগানোর দরকার নেই, তা আপনি সানস্ক্রিন লাগাই বসে থাকেন। হ্যাঁ, তাহলে তো আর আপনার রোদে যাওয়ারই দরকার নেই, আপনি প্রোটেকশন নিয়ে বসে থাকেন। এখন শুধু শুধু কষ্ট করে রোদেরও যাবেন, আবার স্ক্রিনও লাগাবেন, কি দরকার? হ্যাঁ, তাহলে তো এটা কোনো দরকার নেই। জি বাবা, পারবে, ওর সেভাবে লাগাবে, ও তো আর আপনার চোখের সামনে লাগাবে না। ধরেন বুদ্ধি তো আছে, আপনি ছাদে ওই চতুর্দিক ঘেরাও দিতে পারেন, অথবা মেজের মধ্যে শুয়ে ওই যে বাসার রুম লক করে, কত বুদ্ধি আছে, বুদ্ধি তো আছে। আগে মানুষ যখন আমরা গ্রামে ছিলাম তখন আমরা মনে আছে পুকুরের একটা ঘাটলা ছিল মেয়েদের, তো ওই ঘাটলাগুলা ওই সুন্দর করে ঘেরাও করা, তারা গোসল করেছে, ওপেন এয়ার গোসল করেছে। এখন যে মেয়ে গোসল করার জন্য এই ঘাটলা বানাইতে পারে, রোদে যাওয়ার জন্য তারা পারবে না, কেননা কারণ গোসল করা যে গুরুত্বপূর্ণ এটা বুঝে, কিন্তু রোদে যাওয়া গুরুত্বপূর্ণ এটা বোঝে না। তো যখন যার কাছে যে জিনিসের গুরুত্ব নেই সেটার সমাধানও সে করবে না। মাজা ব্যথা, গিরা ব্যথা, জীবন শেষ, তাও সে যাবে না রোদ্রে। তো এই জন্যে ওই যে বললাম, ইচ্ছা থাকলে উপায় হয়। তো এখন মানুষ এত কষ্ট করে বিল্ডিং বানাইতে পারে, কিন্তু রোদ রুম এটা বানাইতে পারবে না, কেন? কারণ ওটা তার ব্রেনের মধ্যে নাই। একটা আস্থা বাড়ি বানাইতে যে খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে একটা রোদ রুম বানাইতে পারে, বা রোদ লাগানোর একটা অপরচুনিটি সে ক্রিয়েট করতে পারে, যে মেয়েরা পর্দা অবস্থায় কেমনে রোদ লাগাবে এটা ক্রিয়েট করতে পারে। ঠিক আছে? তো এখন এখানে তো আমাদের করণীয় কিছু নাই, কারণ আমরা তো আর মানুষ বানাইনি, আল্লাহ বানাইছে। মহিলাদেরকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ পুরুষদেরকে বানাইছে, যে আল্লাহ মহিলাদের পর্দা করতে বলছে সেই আল্লাহ কইছে পুরুষদের সতর হলে এই থেকে হাঁটু পর্যন্ত, সেই আল্লাহই বলছে। তো এখন ভিটামিন ডি আসলে বলে নাই যে হ্যাঁ মহিলাদের লাগবে না পুরুষদের লাগবে, কিন্তু উভয়েরই লাগবে। তখন এই বিষয়ে আমাদের পরামর্শ হলো আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করেন, আর তর্ক বিতর্ক যদি লাগে আল্লাহর সাথে যে করেন, আল্লাহ তুমি বানাইলা কেমনে এমনে, হ্যাঁ কেন কাপড়ের উপরে হবে না? হ্যাঁ হ্যাঁ, রোদে ধরেন আপনার যত রোদে তাপ বেশি তত তাড়াতাড়ি হবে, বেশি থাকে না রোদে, ভিটামিন ডি থাকেই না। আপনার কথার প্রশ্নই ভুল, উনি প্রশ্ন করছে কোন সময় ভিটামিন ডি বেশি থাকে, তো রোদে কি ভিটামিন ডি থাকে নাকি? আপনি আগে মানে বোকার মতো কথা না বললে প্রশ্ন বোঝার চেষ্টা করেন। আপনি বলছেন যে কোন সময় রোদে ভিটামিন ডি থাকে, উত্তর হলো কোনো সময় রোদে ভিটামিন ডি থাকে না।
না না, এটা তো আমি বুঝছি, কিন্তু ওর প্রশ্নটাই তো ঠিক হয় নাই যে কোন টাইমে ভিটামিন ডি থাকে। তো কোনো টাইমে ভিটামিন ডি রোদ্রে থাকে না। চুলার আগুন হইলো আগুন, এটার মধ্যে রান্না হয় নাকি? তো রোদ হলো রান্নার জিনিস। তো এখন রান্না দ্রুত হবে তাপ বেশি হলে, তাহলে কোন সময় তাপ বেশি থাকে? আর যত চুলার মানে সারফেস এরিয়া বড় হবে, মানে বড় একটা যদি হয় আর আগুন যদি ঘন হয়, তাহলে রান্না তাড়াতাড়ি হবে। তা এখন আপনি কতখানি এক্সপোজ করবেন, বুঝলেন? তা আমি কাইনা আঙ্গুলে লাগাইলে যেমন অনেকক্ষণ লাগালে পরে একটু হবে, আবার 5 আঙ্গুলে লাগাইলে, তো এরকম আপনি যত সারফেস এরিয়া বেশি এরিয়াতে লাগাবেন সোলার প্যানেলের মতো, তত বেশি তাড়াতাড়ি হবে। আর যত রোদ গরম হবে তত হবে। তা এখন আমি বললাম ঠিক আছে 12টা, তো এখন 12টা যে দেখলেন বৃষ্টি পড়ে, তাহলে কি হবে? কথার কথা বলতেছি। তারপরে ধরেন এখন আপনার রোদে যাওয়ার সময় হইলো, যায় দেখেন আকাশ মেঘলা, কান্নাকাটি চলতে আছে, আবার ওদিকে টাটকা রোদ উঠছে কিন্তু আপনি যাইতে পারলেন না। তো এখন আদর্শ সময় খুঁজতে যে আপনি আর জীবনে যাইতেও পারবেন না। সেই জন্য আপনাদের উচিত হবে যখন সুযোগ পান দয়া করে যান, এত হিসাব কিতাব না মিলাইয়া আগে বেটা যা তো একদিন জীবনে চাষটাই। হ্যাঁ, কোন সময় ভালো কি দিয়ে কি, তুই তো যাইতেই পারবি না কোনোদিন। সেই জন্য আগে যা, আগে লাগা একটু, মানে বুঝেন নাই? এগুলো সব সময় এই কাজ করে, মানে বৈশাখ কখন বলে এই সেই নানান কথা, যাবেই না কোনোদিন বেড়া। এত বছর ধরে গ্লাসের ভিতরে হবে না, বোন গ্লাস খুলে দিতে হবে, এটা বলছে আগে, কারণ আমি জানি আপনারা এই কোশ্চেন করবেন। হ্যাঁ, এটা সব খুলে ফুটবল খেলবেন আর কি, তাহলে তো হইলো। হ্যাঁ, তো হাফ প্যান্ট না 3/4 পরবেন, সতর তো ডাকতে হবে, নাহলে তো কবিরা গুনাহ হবে। হ্যাঁ, তাও হবে অবশ্যই, কেন হবে না? আপনি যারা না যাওয়ার চেয়ে হবে, কেন হবে না? হ্যাঁ, এখন তো এমন অবস্থা যে ধরেন এখন তো বৃষ্টি, কিন্তু একটু কদিন পরে 7টা যে রোদ উঠে মিয়া, এটা তো সামলানো মুশকিল হয়ে যায়, বুঝতে পারছেন? তো এক এক এলাকা এক রকম, যেমন সৌদি আরবে 10টার সময় যে রোদ ওঠে মিয়া, হেঁটেতে আপনি মেলা ভিটামিন ডি একসাথে হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখা গেল মানে ভিটামিন ডি বেশি হয়ে গেছে, এরকম হইতে পারে। আর যাদের আবার কোলেস্ট্রল নাই, হ্যাঁ ভালো, হ্যার ভিটামিন ডি হবেও না, সারাদিন রোদ্রে কাল শীতে পড়ে গেলেও হবে না। যেমন গ্রাম থেকে অনেকে আসে রোদ্রে কালা, কিন্তু ভিটামিন ডি 13 হয় নাই, কেন? ও তো কোলেস্ট্রল খায় না ভালো। হ্যাঁ, ভালো কোলেস্ট্রল ছাড়া, র মেটেরিয়াল ছাড়া কি হবে? এটা তো হবে না। তাহলে আমরা এটা শিখলাম, ঠিক আছে? তাহলে মনে থাকবে? তাহলে বলেন হোমায়ার কত থাকলে ভালো? আর টিজিএইচডিএল 2, সিআরপি, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। তাহলে এটা মুখস্থ থাকতে হবে। আপনার রিপোর্টে যে আপনি যে সকালে ফুটবল খেললেন, গেলেন, উনি দুপুরে আদর্শ টাইমে গেল, আপনি যা করেন না কেন, উনি কাছের মধ্যে গেল, হ্যাঁ উনি কাজ ছাড়া গেল, আমার কথা হলো আমাকে ভিটামিন ডি 90-100 বানাইয়া দেখাইতে হবে। এখন আপনার যদি যাই করেন, ওই যে আমি রেজাল্টে বিশ্বাসী, আপনার রেজাল্ট যদি ভালো করেন আমি আর কিছু বলবো না, আর যদি রেজাল্ট না পান তাহলে আমি বলবো। আপনাকে রেজাল্ট দেখাইতে হবে, আর কিভাবে রেজাল্ট করতে পারবেন সেটা নিজের বুদ্ধি বিবেচনা করিয়া, হ্যাঁ এসো নিজে করি, মানে আপনি আপনার মতো করিয়া আমাকে রেজাল্টটা দেখাবেন, এই যে স্যার আমার ওকে গুড গুড, আমি খুশি, ঠিক আছে। আপনি বললেন যে আমি কালা হয়ে গেছি কিন্তু ভিটামিন ডি 13, তাহলে তো হবে না, তাহলে আমার রেজাল্ট লাগবে। তাহলে বলবো তাহলে আপনি সাপ্লিমেন্ট খান, কোলেস্ট্রল খান, আমাকে রেজাল্ট লাগবে। আমি কি বোঝাতে পারলাম? এখন যদি আপনি কাপড়ের উপর দিয়ে রেজাল্ট বানাইতে পারেন আমার কোনো আপত্তি নেই, আমি আপনার ভিটামিন ডি দেখলে খুশি হলেই হলো, ঠিক আছে না? বুঝতে পারছেন? এটা আর কি। তো এখন আপনারা বাকিটা, আমি যেটা সায়েন্টিফিক তথ্য শেয়ার করলাম, আর এইটার উপরে বিস্তারিত আলোচনা আছে অনেক ভিডিওতে, কিন্তু ওটা আপনাকে দেখতে হবে, আপনাদের আগ্রহ ভালো, আপনারা দেখেন। তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কে কে? আচ্ছা, তো যারা করেননি করেন, ওখানে সব ভিডিও দেওয়া আছে, হ্যাঁ তো ওখানে দেখবেন রেগুলার বিষয়ভিত্তিক ভিডিও সার্চ করবেন, যেমন ভিটামিন ডি আমার নাম দিয়ে দিবেন, হ্যাঁ তারপরে এরকম আপনি যে বিষয়ে ডায়াবেটিস, হ্যাঁ আমার নাম দিয়ে, হ্যাঁ এরকম আপনি পেয়ে যাবেন। আর প্লে লিস্ট আকারে অনেক কিছু দেওয়া আছে। তাহলে চলেন আমরা শিখতে থাকি আর মানতে থাকি। আর ওই যে বোন, হঠাৎ করে এত কিছু মানবেন না, একটু একটু করে মানুন, ঠিক আছে? অল্প মানুন, যেটা ভালো লাগে সেটা দিয়ে শুরু করুন, আস্তে আস্তে আরেকটা মানুন, সেটা এভাবে মানতে থাকুন। ওই বেশি সিরিয়াস হয়েন না, আর এত বেশি কষ্ট করেন না, কারণ বেশি কষ্ট করলে ধরে রাখা যায় না।
তার চেয়ে আরামে আরামে একটু একটু করে পরিবর্তন করুন, ধৈর্য ধরুন। এত বছর ধরে আপনার সমস্যাটা তৈরি হয়েছে, আপনি আস্তে 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 নিজেকে একটু একটু করে পরিবর্তন করে করে দেখবেন আরও 5-7 বছরের ভিতরে আপনি হবেন একেবারে তরুণী। ঠিক আছে, মনে থাকবে? তা আমরা একটু ধৈর্য ধরবো, আর আমরা এত হুড়াহুড়ি করব না। আর এখানে অনেক নিয়মকানুন দিলেও আপনি আসলে আপনার ভালো লাগাগুলো দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে যেটা কঠিন এখানে ধীরে ধীরে যাবেন, মনে থাকবে? তাহলে আর অসুবিধা হবে না। আর নলেজ লাগবে যে আমি কেন করছি, আমার ভালোর জন্যে করছি, তাহলে আমি তো কষ্টটা আমার জন্যই করছি। এটা তো আর কেউ নিতে পারবে না, আমার নলেজ আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস শেখাতে পারবো, কিন্তু তাতে আমার নলেজ কমে যাবে না। ঠিক আছে? তো নলেজ যেমন নেওয়া যায় না কারো থেকে, তেমনি আপনার কিছু ভালো ভালো অভ্যাস এটা কেউ নিতে পারবে না। এই জন্য আপনি রেজাল্ট পান কি না সেটা না, রেজাল্ট যে আপনি ভালো কিছু করছেন, তাহলে এই ভালো কিছু তো কেউ নিতে পারবে না, এটা তো আপনার ভালোর জন্য। ঠিক আছে? তো হতাশ হওয়ার কিছু নেই যে আমি এত মেনে ফেলেছি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি মেনে খারাপ কি হয়েছে? আপনি তো ভালো কিছু মেনেছেন, সমস্যা তো নাই। আপনি তো আর খারাপ কিছু মানেন নাই যে আপনার গুনাহ হয়েছে, হ্যাঁ আপনি একটা নিজে একটা অপরাধ করে ফেলছেন, এরকম না, আপনি ভালো কিছু মানছেন নাকি? তো এইভাবে আমরা চেষ্টা করব। আর শয়তান এসে বলবে যে এত মাইনে কী লাভ, হ্যাঁ ও বুঝাবে এত কিছু কেন করতেছো, ইবলিস এসে আপনাকে উল্টাপাল্টা বুঝাবে। তো এই ফাঁদে পা দেওয়া যাবে না, এবং নলেজ হচ্ছে আপনাকে বাঁচাবে। তাহলে এখানে কোনো চিকিৎসা না, এটা হলো আপনি শিখবেন, জানবেন, মানবেন, শেখাবেন, এই তো এইভাবে চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।